কয় কি, তখন আমি তার ওই বিল্ডিংয়ের মালিক যে তাকে ফোন করলাম, আমি মানুষের কাছে মানে সুপারিশ করে টাকা দিয়েছি, তারা এখন আমাকে ধরতেছে। সহজ শর্তে লাখ লাখ টাকা ঋণের লোভ, আর সেই ফাঁদে পড়ে প্রায় সর্বস্ব হারিয়েছেন গাইবান্ধার শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। তিশা ফাউন্ডেশন নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা সঞ্চয়ের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় এখন দিশেহারা এসব ভুক্তভোগীরা। অভিযোগ উঠেছে, মাত্র 10,000 টাকা জমা রাখলে 1 লাখ, আর 1 লাখ টাকা জমা রাখলে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেয়া হতো। সহজ শর্ত আর দ্রুত লোন পাওয়ার আশ্বাসে আকৃষ্ট হয়ে গাইবান্ধার সদর উপজেলার প্রায় 20টি ব্যবসা প্রতিষ্ঠান সহ শতাধিক গ্রাহক তাদের কষ্টের অর্জিত টাকা জমা রাখেন। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ নিতে গিয়ে তারা দেখেন অফিসে ঝুলছে তালা, আর কর্মকর্তারাও লাপাত্তা। 23 তারিখে আমি টাকা দিছি 3300, তারপরে টাকা দিছি হলো আপনার 10,000, আর 17,000 টাকা দিছি হলো মঙ্গলবারে। উনি বুধবারে আমাকে ঋণ দিবে। উনি আমার কাছে যার ডিটেলস লাগে, একটা এনজিওর লোন নিতে যার লাগে, পেপার কাগজপাতি সব নিচ্ছে আমার কাছে, নিয়ে বলছে যে আপনি 3টার সময় ভাগ্নি সহকারে নিয়ে আপনি আসেন। 3টার আগেই দেখি ভাগনার কাছে খোঁজ নিই, দেখি ঋণ আনছে নাকি। ভাগনা কাম আমার সর্বনাশ হয়ে গেছে। তখন তো আমরা ওইখানে গেলাম। আমার কথা হলো, টাকাটা বড় বিষয় না, আর এইরকম প্রতারকের বাড়ি ভাড়া একটা বাণিজ্য এলাকায় তারা একটা অফিস দিল, আর তার ভবনের উপরে তার সাইনবোর্ড লাগলো। সাইনবোর্ড তো এমনি আসে, একজনের বিল্ডিং আরেকজন সাইনবোর্ড লাগাতে পারবে না, অবশ্যই ডকুমেন্টস দিয়েই সাইনবোর্ড লাগাতে হবে। আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, এর সাথে ওর ছেলে জড়িত আছে, ওই ভবনের মালিকের ছেলে জড়িত আছে, এটা 100%। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা শহরের সুখ শান্তির বাজারে একটি ভাড়া বাসায় তিশা ফাউন্ডেশনের সাইনবোর্ড এখনো ঝুলছে। প্রতিদিনই গ্রাহকেরা ঋণ বা জমাকৃত টাকা ফেরতের আশায় এসে তালাবদ্ধ অফিস দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। গাইবান্ধা ওদের দেখি নাই, তো ওরা আমাদের কাছে আসে বললো ক্ষুদ্র ঋণ দিবে। ক্ষুদ্র ঋণ দিবে, তো আমরা কিভাবে দিবেন আপনারা, আমরা তো সেটা সঠিক জানি না। তো আমাদের কার্ড দিল, কার্ড দিয়ে তিশা ফাউন্ডেশন কার্ড দিল, দিয়ে ভবন দেখালো আমাদের, যে 3তলা ভবন, আমরা ওখানে অফিস খুলছি। আমরা সেই অফিসে হচ্ছে আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের আমরা ঋণ দিব। তো কী হিসাবে দিবেন, আপনার লাখে হচ্ছে আপনার 10,000 টাকা আমাদের রাখতে হবে। আপনি যত টাকা নেবেন সেই ভিত্তিতে সর্বনিম্ন আমার 10 লাখ টাকা। তো ভালো কথা, আমি বললাম যে ঠিক আছে, আমার 10 লাখ টাকা তো আমার 4 লাখ টাকা লাগে, আমি 4 লাখ টাকা নেবো, তাহলে আমার ব্যবসা বাণিজ্য করতে পারবো। এবার বললাম তো বলো আপনার 4 লাখে আপনার 40,000 টাকা রাখতে হবে। আপনি কালকে আপনার ভাবিকে নিয়ে 1টার সময় আমাদের অফিসে আসে আপনার লোনটা আমরা দিয়ে দেবো, দিয়ে প্রতি মাসে আপনারা টাকাটা দিবেন। তো ভালো কথা, আমি খুব বিশ্বাসের সাথে টাকাটা দিলাম। দিয়ে এখন আমি বুধবার দিন আমি 1টার সময় বলছি, আমি 1:27 ফোন দিয়ে দেখি সুমনের নাম্বার বন্ধ, যে কার্ডটা দিয়ে সবুজ তার নাম্বার বন্ধ। তো আমার তখন সন্দেহ হলো যে নাম্বার বন্ধ, হয়তো দেশের মানে দুর্যোগ, বিদ্যুতের সমস্যা, হয়তো তার ফোনে কোনো চার্জ নেই। তো এই জন্য আমি পরে ম্যানেজারকে ফোন দিলাম, জসিম মিয়া, তাকে ফোন দিয়েও দেখলাম যে আপনার তার ফোন বন্ধ। তখনই আমার সন্দেহ ধরে গেল যে না, মনে হয় একটা কিছু হয়েছে। কারণ ফোন থাকলে তো আপনার যে কোনো একটা ফোন থাকলে, একটা তো বন্ধ থাকলে একটা চালু থাকতেই হবে, কিন্তু 2টা ফোনই যখন বন্ধ, তখন আমি বৃষ্টি পড়তেছে, তখনই আমি আমার ভাগ্নেকে বললাম, বাবা তুমি একটু বসো, আমি একটু আসি অফিস থেকে। তো আমি অটো জোরে গাও ভিজে আমি চলে গেলাম, যা দেখলাম ওখানে যা দেখি যে অফিস তালাবদ্ধ। তখন তো ওখানে যে লোকজন চিলে কান্নাকান্দি, অনেকজন অনেক কষ্ট করে টাকা দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ 30,000 দিয়েছে, কেউ 50,000, কেউ 90,000, অনেক লোক দেখলাম। লোক দেখাতে মানে আমি আর কি, মানে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম। যে পরে বললাম যে ভাই, এখানে এই অফিস। ভুক্তভোগী এক হার্ডওয়্যার ব্যবসায়ী জানান, এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া জসিম মিয়ার কথাই বিশ্বাস করে তিনি একাই 92,000 টাকা জমা দেন।
তার মতো আরও অনেকেই একইভাবে প্রতারিত হয়েছেন। নির্ধারিত দিনে ঋণ নিতে গিয়ে তিনি বুঝতে পারেন এটি একটি সুপরিকল্পিত প্রতারণা ছিল। টাকা আমি লোন দিব। তো যখন প্রথমে ওরা আসে তখন আমি তিশা ফাউন্ডেশন নামে যে কার্ডটা দেয় আমাকে, ওই কার্ডটা আমি মনে করছিলাম এটা আমাদের একটা ব্রাঞ্চ আছে মধ্যপাড়া। আমি জানি সেই তিশা ফাউন্ডেশনই এখানে আসছে। তা আমি তো জানি এটার হলো একটা প্রতিষ্ঠান ব্যাংক, এই মনে করে তাদেরকে বিশ্বাস করে তাদের সাথে কথা বলে আমি আমার 92,000 টাকা সঞ্চয় এখান থেকে আমি ক্যাশ পে করি। সেটা সিসি রিপোর্টেও আমার ওই 1,000 টাকার নোটগুলো আছে। তা নিয়ে যাওয়ার পরে বললো কালকে দুপুরবেলা আপনি আপনার ওয়াইফ সহ আসে আপনি লোন উঠাবেন 10 লক্ষ টাকা। তো আমি দিয়ে এই সময় টাকাটা দেওয়ার পরে পরের দিন দুপুরবেলা যায় দেখি তারা কেউ নাই, ব্যাংকে তালা ঝোলানো। তো শুধু আমি না, আরও অনেকেই কান্নাকাটি। স্থানীয়দের ভাষ্য, গাইবান্ধা শহরের সুখ শান্তির বাজারে একটি 5তলা ভবনের নিচতলায় বেশ কিছুদিন ধরেই নিয়মিত অফিস চালাচ্ছিল সংস্থাটির লোকজন। হঠাৎ করেই তারা উধাও হয়ে যাওয়ায় সন্দেহের তীর ঘুরে যায় বাসার মালিক সাইফুল ইসলাম ও তার ছেলে লিওনের দিকে। সবাই একটাই, মালিকের ছেলে, মালিক এটা পুরো প্রত্যক্ষভাবে দোষী, ইয়ার সাথে জড়িত আছে। এরা অবশ্যই লোকেশন জানে। তাদের কাছে যেহেতু একটা ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ী ভবন, তার উপরে হলো আপনার সমাজ অধিদপ্তরের অফিস আছে। তারপরে ওরা যে ভবনটা নিল তারা তো আর ডকুমেন্ট ছাড়া তাদের কাছে ভাড়া দেয়নি। তার কাছে চাওয়া পাওয়া একটাই, তার লোকেশনটা আমাদেরকে দিই, আর না হলে আমাদের মতন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার পুরাটাই ড্রাইভার ওনার নিত। লিওন না কি যেন নাম, সে বলছে না আমাদের বিল্ডিং আপনার দেন, সমস্যা নেই, আমরা ব্যবসা করতে আসছে ব্যবসা করবে। ও নিজে শিখে গেছে। পরে আছে যখন টাকা টুকে নিয়ে পালাইছে তখন আর মালিকের ছেলেকে ফোন করলাম, ও বলতেছে আমি আসতেছি ভাই। এই আসতেছি কথা আমার সাথে রাত 10টার সময় গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের সামনে যায় আমার সাথে দেখা করছে। পরে বলতেছে, আমরা বললাম যে আপনার বিল্ডিংয়ে আপনি কি কি বলে ভাড়া দিলেন। বললো আমাকে যে 10,000 টাকা আমাকে দিয়ে অ্যাডভান্স দিয়ে বললো যে এইরকম আমরা খালি মালপত্র ছেলে রাখি, আমাদের স্যার 29 তারিখে আসবে, আমরা 30 তারিখ থেকে আপনার সাথে এগ্রিমেন্ট করবো। তাহলে আপনার টাকা নিলেন, এখন রাতের বেলা যে ওখানে শহীদ ভাইয়ের ওখানে যা বলতেছে যে আমরা কোনো টাকা নিই না। আমার মোবাইল প্রমাণ আছে আপনার টাকার কথা বলছেন। তবে তিশা ফাউন্ডেশন নামে সেই এনজিওর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বাসার মালিক সাইফুল ইসলাম। তিনি দাবি করেন কোনো লিখিত চুক্তি ছাড়াই অস্থায়ীভাবে বাসাটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল। 1 মে থেকে ঠিকভাবে বাসা ভাড়া নেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে এই ঘটনা। তিশা ফাউন্ডেশনের ব্যাপারে ওসি সাহেব ডাকছিল আমাকে। হ্যাঁ, পরশু দিনকে ডাকছিল, ডাকিয়ে স্টেটমেন্ট নিয়ে নিতে তারাও চেষ্টা করতেছে তাদেরকে ধরার জন্য। তারা বহু জায়গায় ট্যাগ লাগাইছে, তারা আমাকে বলছে আর কি। এটা নিয়ে আলোচনা হয়েছে, স্টোরি সব কিছু হয়ে গেছে ভাই। আমি তাদের সাথে আলাপ হয়েছিল যে বাসাটা আমার তারা ভাড়া নিবে, যেহেতু 3 তলা আমার কৃষি বিপণন ছিল, আমার ওটাতে 30 তারিখে যাওয়ার কথা বোঝেন নাই। কারণ তখন সে আমাকে বলতেছিল যেহেতু আমার কিছু ফার্নিচার আসবে, আমি কি ফার্নিচারটা রাখতে পারি, যেহেতু আপনার ভাড়া তো খালি হয় নাই 3 তলা। তখন আমি বলছিলাম ঠিক আছে, নিচের তলাটা আমার খালি আছে, আপনি এখানে এটুকু রাখতে পারেন। তখন ওখানে কথা হয়। আর যে আপনার তিশা ফাউন্ডেশন যে ওখানে ন্যাম প্লেটটা দেখছে, ওটা আমি জানি না কখন তার ওখানে লাগিয়ে গেছে। আপনার সত্যি কথা বলতেছি, ওনার ছিল যে 30 তারিখে তার ডাইরেক্টর আসবে, হ্যাঁ, আসলে এবার আমার সাথে বসে ওটা ফাইনাল করবে, তারা বাসাটা ভাড়া নেবে। আমি তো অনেক ক্ষতির মধ্যে পড়ে গেলাম ভাই, মনে করেন বিরাট ক্ষতি। তারা আমাকে 5 মাসের অ্যাডভান্স দিবার চাইছিল, করে চাইছিল। এখন তার ডাইরেক্টরের সাথে আলাপ না করলে তারা আমি দিতে পারি না আর কি। তারপরে তো শুনি যে 28 তারিখে এই ঝামেলা। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে প্রতারক চক্রটিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে, এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ একটা দেওয়ার কথা, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
লোভনীয় প্রস্তাব আর সহজ শর্তের ফাঁদে পড়ে যে বিপর্যয় নেমে এসেছে তা এখন গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক নির্মম বাস্তবতা। প্রতারকদের দ্রুত গ্রেপ্তার আর টাকা ফেরতের দাবিতেই এখন তাদের শেষ ভরসা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।